দেশে বেড়েই চলেছে করোনায় ভারতীয় ধরনে আক্রান্তের সংখ্যা। সীমান্ত জেলার নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংক্রমণ। দেশটিতে আরও একটি ভ্যারিয়েন্ট শনাক্ত। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসে গেছে সব রোড স্ল্যাব। মাওয়া প্রান্তে বাকি মাত্র 290টি। রেল স্ল্যাব বসেছে 2847টি। সারা দেশে বন্ধ শতাধিক রেল স্টেশন, ঢুকছে আরও প্রায় অর্ধশত। বিপাকে সাধারণ মানুষ, লোকসানের রেলওয়ে। লোকবল সংকটের দোহাই কর্তৃপক্ষের। ভোরের সময় সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলায় লাগামহীনভাবে বাড়ছে করোনা সংক্রমণ। সাতক্ষীরায় শনাক্তের হার 55%। মোংলায় 49 জনের নমুনা পরীক্ষায় 30 জনের দেহেই সংক্রমণ মিলেছে। রাজশাহী বিভাগে গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছেন 11 জন। এদিকে সারা দেশে এক মাসের মধ্যে সর্বোচ্চ 44 জন মারা গেছেন। বেড়েছে শনাক্তের হারও। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন 257 জন। এর মধ্যে 188 জনের নমুনা পরীক্ষায় 99 জনের করোনা শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় এই হাসপাতালে 8 জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। এখন তো মনে করেন তার চেয়ে 3 থেকে 4 গুণ রোগী বেশি, তো এই জন্য মৃত্যুর হারটা বেড়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি এখানে সর্বাত্মক দিয়ে আর যাতে মৃত্যুর হারটা কমানো যায়। সাতক্ষীরায় করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। একদিনে উপসর্গ নিয়ে মারা গেছেন 3 জন। শনাক্তের হার 53 থেকে বেড়ে দাঁড়িয়েছে 55%। লকডাউন চললেও মানুষ ঘরে থাকছে না। আমাদের ভ্যান চালাতে যাচ্ছে না, কিন্তু আমরা কি খাবো কি? মানুষ গাড়ি ধরলে বলে যে ওষুধ কিনতে যাচ্ছি, বাজার করতে যাচ্ছি, মানে অজুহাতের শেষ নাই। নাটোরে সংক্রমণ ঠেকাতে বুধবার থেকে 15 জুন পর্যন্ত নাটোর ও সিংড়া পৌরসভায় কঠোর লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। যশোরে করোনা শনাক্তের হার 47%। শনাক্তের হার কমাতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে প্রশাসন। সদর হাসপাতালে ভর্তি রয়েছেন 57 জন করোনা রোগী। আমরা শঙ্কিত, কেননা হাসপাতালে চিকিৎসা খুবই অবস্থাবান, হাসপাতালে অনেক ভিড়। যে আমাদের করোনার সংক্রমণের হার দিন দিন বেড়ে যাচ্ছে, বিষয়টি নিয়ে জেলা প্রশাসন উদ্বিগ্ন। ঠাকুরগাঁওয়ে পৌর মেয়র সহ করোনায় নতুন করে 22 জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে জেলায় করোনায় আক্রান্তের হার 25% বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সীমান্তবর্তী যে ইউনিয়নগুলো আমাদের আছে, সেখানে যাতে টহল জোরদার করা হয়, এ ব্যাপারে তারা বিশেষ নজরদারিতে রাখবেন। এছাড়া নওগাঁ, চুয়াডাঙ্গা, দিনাজপুর সহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী জেলায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আহসানুল করিম, সময় সংবাদ। উপহারের নামমাত্র টিকা নিয়ে চলছে দেশের ভ্যাকসিনেশন কার্যক্রম। বিশেষজ্ঞরা বলছেন, টিকা কেনা কিংবা উৎপাদন করা না গেলে করোনা মোকাবেলা কঠিন হবে। তারা বলছেন, দ্রুত টিকা নিয়ে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে তা বাস্তবায়ন দরকার। রাশেদ লিমনের রিপোর্ট। সেরাম ইনস্টিটিউট থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার মজুদ বলতে গেলে শেষ। হাতে আছে সিনোফার্মের 4.5 লাখ ডোজ আর ফাইজারের 1 লাখ। আর চীন থেকে সপ্তাহখানেকের মধ্যেই আসছে আরও 6 লাখ ডোজ। যদিও উপহারের এমন ছোটখাটো চালান আমলে নিতে নারাজ বিশেষজ্ঞরা। তারা বলছেন, দেশে বিশাল জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার একমাত্র সমাধান ক্রয় নয়, স্বল্পমেয়াদী এই পরিকল্পনার পাশাপাশি দেশেই রিফিল ও নিজস্ব উদ্ভাবনের তাগিদ তাদের। ইমিডিয়েটলি এই লড়াইটি জেতার জন্য দরকার ভ্যাকসিন ক্রয় করা। এরপর দরকার ভ্যাকসিনের যেটা কো প্রোডাকশন বলছে, যে তাদের কারোর সঙ্গে সহযোগী হয়ে উৎপাদন করা। এটা হচ্ছে একটা মধ্যমেয়াদী পরিকল্পনা। আর দীর্ঘমেয়াদী হচ্ছে উদ্ভাবন করা। অতএব ক্রয়, উৎপাদন, উদ্ভাবন, তিনটিতে ধারাবাহিকভাবে একসাথে কাজ শুরু না করলে পরে আমরা এটা থেকে আসলে মুক্ত হতে পারব। পাশাপাশি কেবল টিকা নিয়েই শক্তিশালী কমিটি গঠনের পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এর মাধ্যমে টিকা প্রাপ্তি ও সম্ভাব্যতা যাচাই আরও গতিশীল হবে। টিকা নিয়ে আসলে আমরা কি করতে যাচ্ছি, তার জন্য একটা আমাদের জাতীয় কর্ম পরিকল্পনা করা দরকার। 12-13 কোটি লোকের জন্য টিকা সংগ্রহ করার জন্য একটা বিশাল কর্মযজ্ঞ। তার জন্য একটা বড় অর্থ লাগবে এবং সেই অর্থটা অনেকটা একেবারে রেডি থাকার মতো হতে হবে। ভারত থেকে টিকা রপ্তানি বন্ধের ফলে প্রথম ডোজ নেওয়া প্রায় 14.5 লাখ মানুষের দ্বিতীয় ডোজ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে আবারও আশার আলো দেখছে বাংলাদেশ।
গতকাল বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান ২০ লাখ ডোজ টিকা দেওয়ার ব্যাপারে আশ্বাস মিলেছে দেশটির পক্ষ থেকে। এতে করে দেশে ১৪ লাখ মানুষের দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষার পালা শেষ হবে বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকান সরকার আমাদের জানিয়েছেন যে তারা আমাদের টিকা দিবেন, কিন্তু কি পরিমাণ দিবেন সেটা তারা এখনো ডিসাইড করতে পারেন নাই। তো সেটা ন্যাচারালি আমাদের একটা পুশ থাকবে যে আমাদের যাতে আরো বেশি দেন এবং আগে দেন। আমাদের ১৫ লাখ মিনিমাম লাগে আর কি, বাট আমরা চেয়েছি ২০ লাখের মতো এবং দেখি কত দেয়। ভারতে করোনা ভাইরাসের আরও একটি নতুন ভ্যারিয়েন্টের সন্ধান পেয়েছেন বিশেষজ্ঞরা। দেশটির পুনেতে ব্রাজিলের ২ পর্যটকের দেহে নতুন ওই ভ্যারিয়েন্ট শনাক্ত হলেও এখনও স্থানীয় কারো শরীরে এটির অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এরই মধ্যেই ভারতে টানা দ্বিতীয় দিনের মতো করোনা সংক্রমণের সংখ্যা নেমে এসেছে ১ লাখের নিচে। কমেছে মৃতের সংখ্যাও। এদিকে ভারতের বেসরকারি হাসপাতালগুলোর জন্য দেশটির নিজস্ব ২টি টিকার দাম নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় টালমাটাল ভারতে কমতে শুরু করেছে সংক্রমণ। দেশটিতে গেল ২ মাসের মধ্যে প্রথমবারের মতো টানা ২ দিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লাখের নিচে। সেই সঙ্গে কমেছে মৃতের হারও। শুধু তাই নয়, রাজধানী দিল্লিতেও গেল ২ মাসের মধ্যে প্রথমবারের মতো দৈনিক মৃতের হার নেমে এসেছে প্রায় শূন্যের কোঠায়। সম্প্রতি অঞ্চলটিতে বিধিনিষেধে কিছুটা শিথিলতা আনা হলেও এখনও বেশ সতর্কাবস্থায় রাজধানীর বাসিন্দারা। डिमांड तो बहुत स्लो है क्योंकि कस्टमर बहुत कॉशियस है, वो बाहर आना नहीं चाह रहा। তবে ভারত জুড়ে করোনা পরিস্থিতির উন্নতি হলেও ভাইরাসটি নিয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছে পুনের সংক্রামক বিশেষজ্ঞরা। শহরটিতে ঘুরতে আসা ব্রাজিলের ২ নাগরিকের দেহে করোনার সম্পূর্ণ নতুন এক ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে জানান তারা। B11282 নামে ওই ভ্যারিয়েন্টটি ভারতীয় ভ্যারিয়েন্টের চেয়েও সংক্রামক এবং এটি প্রতিরোধে অধিক মাত্রার অ্যান্টিবডি প্রয়োজন বলেও জানান বিশেষজ্ঞরা। এদিকে বেসরকারি হাসপাতালগুলোতে টিকাদানের ক্ষেত্রে ভারতের নিজস্ব ২টি করোনার ভ্যাকসিনের দাম নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতি ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন ৭৮০ রুপি এবং কোভ্যাক্সিনের ক্ষেত্রে প্রতি ডোজ নির্ধারণ করা হয়েছে ১৪১০ রুপি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বছরের পর বছর ধরে চলা অব্যবস্থাপনা থেকে উত্তরণের জন্য এবার নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। প্রথমবারের মতো স্থাপন করা হচ্ছে তৃতীয় লিঙ্গের জন্য আলাদা জরুরি বিভাগ। দালালের খপ্পর থেকে মুক্তি পেতে বসানো হচ্ছে বিভিন্ন সেবা কেন্দ্রিক বুথ। বিলায়েত হোসেনের রিপোর্ট। প্রিয় স্বজনের চিকিৎসা চলছে হাসপাতালের ভেতরে, আর বাইরে অপেক্ষার নামে অবর্ণনীয় দুর্দশা পরিবারের সদস্যদের। বছরের পর বছর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এভাবেই চলছে স্বজনদের ভোগান্তি। বাচ্চা নিয়ে আসলে আমরা একটু বসতে পারলে ভালো হয়, কিন্তু বসার জায়গার ব্যবস্থা নাই। রোগীর সুবিধাই নাই, আর আমাদের সুবিধা দিয়ে আপনি কি করবেন? পুরাটা ওয়ার্ডে তেলা পোকাটা পুরা ভরা, টয়লেট কোনো পরিষ্কার নাই, টয়লেটের ভিতরে ময়লা। শুধু তাই নয়, প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে চিকিৎসা নিতে আসা শত শত রোগীর স্বজনদের টেস্ট নিয়েও পড়তে হয় বিড়ম্বনায়। দালাল তো আছেই, সেই সাথে নানা হয়রানি। এখান থেকে অনেক দালাল চক্র লোক আছে যারা আমার এই ভাইকে নিতে অন্তত প্রত্যেক দিন পার ডে অন্তত 400, 500, 600 টাকা পর্যন্ত আমাকে বিয়ার করতে হয়েছে। এই দালাল ওইখান দিয়ে টানবো, ওই দালাল ওইখান দিয়ে টানবো। স্যাম্পল কালেকশনের জায়গাগুলো এক এক জায়গায়, যারা রুট লেভেল থেকে আসে তাদেরকে এগুলো খুঁজে পেতে কষ্ট হয়। এসব অভিযোগকে আমলে নিয়েই হাসপাতালের ভেতরে এবং বাইরের পরিবেশে আমূল পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সন্তানকে বুকের দুধ খাওয়ানোর জন্য বসানো হচ্ছে ব্রেস্ট ফিডিং সেন্টার। অপেক্ষমান প্রতিবন্ধী রোগী কিংবা স্বজনদের জন্য থাকবে আলাদা ব্যবস্থা। ইমিডিয়েট তার যে দরকারগুলো সেগুলো আমরা এখন কাজ করার চেষ্টা করছি। সে কোথায় বসবে, তার সাথে লাগেজ থেকে লোকজন থাকে, তার হাতে টয়লেটের দরকার হয়, তাদের হাতে একটা ব্রেকফাস্টের দরকার হয়, সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। টেস্ট বিড়ম্বনা কমাতে দেয়ালে বসানো হচ্ছে বিরাট ডিজিটাল নির্দেশক। দালালের খপ্পর থেকে জনহয়রানি রোধে হাসপাতাল এলাকার চারপাশে স্থাপন করা হবে বিভিন্ন ব্যাংকের বুথ। প্রতারণার ব্যাপার আপনারা শুনেন, আমি অস্বীকার করবো না, সমস্যাগুলো আছে। প্রতারকদের থেকে বাঁচাতে আমরা একটা ডিজিটাল ডিসপ্লে টোটালি আনতে চাচ্ছি। মানুষ এসেই ঢুকলেই যেখানে যেন ওই বোর্ডটা দেখতে পায়, দেখলে সে তার কাঙ্ক্ষিত কোথায় সে যেতে চায় সেটা সে বুঝে যাবে। অনেক বুথ করতে চাচ্ছে এখানে, ব্যাংকের বুথ, নগদের বুথ। এই জায়গায় টাকা অন্য কোনো টাকা এক্সট্রা টাকা খরচ করার প্রয়োজন হবে না।
দেশের সবচেয়ে বড় এই চিকিৎসা সেবা কেন্দ্রে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য প্রথমবারের মতো স্থাপন করা হচ্ছে আলাদা জরুরি বিভাগ। থার্ড জেন্ডার যখন চিকিৎসা নিতে যায় কোনো হাসপাতাল বা কোনো জায়গায়, তখন কিন্তু তারা সাধারণ মানুষের সাথে কিউতে থাকে এবং সেটা কিন্তু তাদের জন্য কিছুটা এমব্রেসিং। এই পরিস্থিতিটা অ্যাভয়েড করার জন্য আমরা কিন্তু এখানে একটা থার্ড জেন্ডার বুথ আমরা করছি। পরিচালক জানান, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী এই 3 ধাপে এসব প্রকল্পের কাজ সম্পন্ন হবে। আরো সুন্দরভাবে ব্যবস্থাপনা। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের সবগুলো রেডওয়ে স্ল্যাব বসে গেছে। এখন সেতুর সবশেষ খুঁটি জাজিরার 42 নম্বর থেকে মাওয়ার কাছের 13 নম্বর খুঁটি পর্যন্ত গাড়িতে আসা সম্ভব। এদিকে সেতুর রেলওয়ে স্ল্যাব বসানো হয়ে গেছে 2847টি, আর 1312টি স্ট্রিঞ্জারের মধ্যে বসানো বাকি মাত্র 16টি। বিস্তারিত নাসরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। বাংলাদেশের দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার প্রতীক এখন পদ্মা সেতু। সবকিছু পরিকল্পনা মাফিক চললে দক্ষিণাঞ্চলের মানুষের যুগের পর যুগ ধরে যাতায়াতে চরম দুর্ভোগের অবসান ঘটবে আগামী বছরের জুনের মধ্যেই। সেতুর 2917টি রোডওয়ে স্ল্যাবের স্থাপন বাকি মাত্র 290টি। এতে সেতুটি চলাচল উপযোগী হওয়ার আরেক ধাপ এগিয়ে গেল। সেতুর রেলওয়ে স্ল্যাব বসানো হয়ে গেছে 2847টি, আর 1312টি স্ট্রেঞ্জারের মধ্যে বসানো বাকি মাত্র 16টি। এই কাজ সম্পন্ন করতে চলছে মহাকর্মযজ্ঞ। এখন স্বপ্ন বাস্তবায়নের পথে, তাই নির্মাণ কর্মীরাও খুশি। জাজিরা প্রান্তে পুরা রোড স্ল্যাব শেষ। 24 ঘন্টা 3 সিটির কাজ চলতো, এখন বর্তমান 2 সিটির কাজ চলতেছে। রেলের স্ল্যাব প্রায় ম্যাক্সিমাম বসে গেছে। অ্যাঙ্করিং হলের কাজ চলছে, লাইটিং পোস্টের কাজ চলছে। ভরা বর্ষাতেও উত্তাল পদ্মার উপরে সেতুর কাজ চলবে পুরোদমে। সেতুর বাকি স্ল্যাবগুলো ইয়ার্ড থেকে সড়ক পথে মাওয়ার 1 নম্বর পিয়ার দিয়ে উঠবে। উত্তাল পদ্মার কারণে কাজের কোনো প্রকার বিঘ্ন না ঘটে, সেজন্যই আমরা পিয়ার 1কে ব্যবহার করে রোডওয়ে স্ল্যাবগুলো নির্ধারিত সময়ে বসিয়ে ফেলব। 6.15 কিলোমিটার দীর্ঘ 4 লেনের পদ্মা সেতুর 2 প্রান্তের 3.14 কিলোমিটারের সংযোগ সেতু 2 লেন করে সড়কে যুক্ত হবে। 3 ভাগে 6 লেনে ইতিমধ্যেই যুক্ত হয়ে গেছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সারা দেশে বন্ধ হয়ে গেছে শতাধিক রেল স্টেশন, ঢুকছে আরও প্রায় অর্ধশত। রেল স্টেশন বন্ধ হওয়ার কারণে একদিকে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, অন্যদিকে লোকসানের রেলওয়ে। কর্মকর্তারা বলছেন, লোকবল সংকট ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে বন্ধ হচ্ছে স্টেশন। সমস্যার সমাধানে উদ্যোগের কথা জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল আলম নয়নের। ক্যামেরায় নাজমুস সালেহর রিপোর্ট। 10 বছর ধরে এমন নীরব দাঁড়িয়ে আছে এক সময়ের কোলাহলপূর্ণ ইজ্জতপুর রেল স্টেশন। রাজধানীর অদূরে গাজীপুরের শ্রীপুর উপজেলার এই স্টেশনটি চালু হয় 1966 সালে। অর্ধ শতাব্দী পর 2010 সালে বন্ধ হয়ে যায়। ব্যবসা হারিয়েছেন রেল স্টেশনকে কেন্দ্র করে গড়ে ওঠা মার্কেটের 150 দোকানি। বিপাকে পড়েছেন স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ। কৃষি পণ্যগুলো আমরা এখান থেকে ট্রেনের মাধ্যমে ঢাকা নিয়ে যাইতাম, এখানে ট্রেন বন্ধ হওয়াতে আমরা সেই জিনিসগুলো এখন নিয়ে যেতে পারতেছি না। গাড়ি না চলার কারণে আমাদের এলাকার আম কাঁঠাল পচে গেলে শেষ হয়ে যাচ্ছে। স্টেশনটি বন্ধ হওয়াতে কোনো ট্রেন লোকাল এখানে না থাকাতে ব্যবসায়ীরা একদম পঙ্গু হয়ে গেছে। দীর্ঘদিন পড়ে থাকার কারণে ভেঙে পড়ছে স্টেশন ভবন। নষ্ট হয়ে গেছে 2টি কক্ষে থাকা সিগন্যালিং যন্ত্রপাতি। মাটির সঙ্গে মিশে যাচ্ছে কর্মচারীদের থাকার জন্য বানানো 3টি আবাসিক ভবন। দেখভালের কেউ না থাকায় চুরি হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। এখানে যে প্রয়োজনীয় মালামালগুলো ছিল, সরকারি মালামাল, খুব দরকারি যেগুলো অনেক ব্যয়বহুল মালামাল, এগুলো আসলে অনেকগুলো চুরি হয়ে গেছে। ডিজিটাল যে সিগন্যালের কোটি কোটি টাকা যন্ত্রপাতিটার মধ্যে একটু মকেজু হয়ে গেছে আর কি। এগুলা রেলওয়ের ঢাকা বিভাগেই বন্ধ স্টেশনের সংখ্যা 29টি, সারা দেশে 107টি। রেল কর্মকর্তারা বলছেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি আর লোকবলের অভাবে বন্ধ হচ্ছে রেল স্টেশন। স্টেশন মাস্টারের সংকটের কারণে আমরা কিছু কিছু স্টেশনে যেহেতু লোক দিতে পারছি না, সে কারণে বন্ধ করা হয়েছিল। রেলপথমন্ত্রী জানালেন, স্টেশনগুলো চালু করতে প্রকল্প হাতে নিয়েছেন তারা। অনেকগুলো স্টেশন যেগুলোতে আমাদের পরিত্যক্ত হয়ে গেছে, এগুলো প্রকল্প নেওয়া হয়েছে এবং ওই যে স্টেশনগুলোর জন্য স্পেশাল প্রকল্প আমরা নিচ্ছি, যেগুলো বন্ধ আছে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল। প্রায় 3000 কিলোমিটার রেলপথে বর্তমানে চালু স্টেশনের সংখ্যা 350। গত 10 বছরে রেল উন্নয়নে খরচ করেছে 46,000 কোটি টাকা। তবুও প্রতি বছর বন্ধ হচ্ছে রেল স্টেশন। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এই বন্ধ হয়ে যাওয়া স্টেশনগুলো চালু করলে কিছুটা হলেও আলোর মুখ দেখবে লোকসানিয়েই
প্রতিষ্ঠানটি। শ্রীপুরের ইজ্জতপুর রেল স্টেশন থেকে নাজমুস সালিহি, সময় সংবাদ, গাজীপুর। আগুনের ক্ষতি ঠেকাতে দেশে চলমান মেগা প্রকল্পে স্থাপন করা হচ্ছে 11টি ফায়ার স্টেশন। এর মধ্যে শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্রেই হবে 2টি এবং চট্টগ্রামের কর্ণফুলী টানেলে হবে 1টি। স্টেশনগুলোতে থাকবে 68 মিটার দীর্ঘ লোডারের পাশাপাশি অত্যাধুনিক যন্ত্রপাতি। স্থাপনের কাজ শেষ হবে আগামী বছরের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ বর্তমানে লাখো কোটি টাকার অর্ধশত মেগা প্রকল্পের কাজ চলছে দেশের বিভিন্ন প্রান্তে। এর মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু এবং কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে যোগাযোগের জন্য টানেল, সে সাথে চলছে মেট্রো রেল সহ বেশ কিছু বড় বড় স্থাপনা নির্মাণের কাজ। গুরুত্ব বিবেচনা করে এখানে কোনো ধরনের স্যাবোটেজ যেন ঘটতে না পারে, ঘটলেও যেন সেটাকে নিবারণ করা যায়, সেজন্য অত্যাধুনিক যে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে এগুলি গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই অবস্থায় দেশের মেগা প্রকল্পকে কেন্দ্র করে গড়ে তোলা হচ্ছে অগ্নি নিরাপত্তা বলয়। বিশেষ করে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এলাকায় 2টি, সাভার এবং গাজীপুর গার্মেন্টস শিল্প এলাকায় আরও 2টি বিশেষায়িত ফায়ার স্টেশন ও রেস্কিউ সেন্টার হবে। সে সাথে চট্টগ্রামের কর্ণফুলী টানেল কেন্দ্রিক 1টি এবং খুলশী এলাকায় ভারী শিল্প ভিত্তিক আরও একটি স্থাপনা করতে যাচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। বিভিন্ন ধরনের স্পেশাল ইকুইপমেন্ট আছে, ফায়ার টেন্ডার আছে, তারপরে আপনার ফায়ার সাপ্রেশনের জন্য যে আধুনিক যন্ত্রপাতি সেগুলো আছে, তারপরে অন্যান্য ছোটোখাটো যে সমস্ত যন্ত্রপাতি আছে সেগুলো আছে, বেশি করে পাম্প আছে। এই প্রকল্পের আওতায় নগরীর 2টি সহ বৃহত্তর চট্টগ্রামের 5টি নতুন স্টেশন হবে। এর মধ্যে রয়েছে কুমিল্লা, কক্সবাজার এবং বান্দরবান। কাছাকাছি যে কোনোখানে দুর্ঘটনা ঘটলে বা কোনো লোক আটকা পড়লে আমরা দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করতে পারবো। বর্তমানে দেশের 64 জেলায় মোট 456টি ফায়ার স্টেশন রয়েছে। গত বছরই দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছিল এ ধরনের 11টি ফায়ার স্টেশন এবং রেস্কিউ সেন্টার নির্মাণের কাজ, কিন্তু করোনা সংক্রমণের কারণে কাজে কিছুটা ধীরগতি ছিল। তবে সব জটিলতা কাটিয়ে আগামী বছরেই দৃশ্যমান হতে যাচ্ছে এই 11টি ফায়ার সার্ভিস এবং রেস্কিউ সেন্টার। চট্টগ্রামের নির্মাণাধীন কর্ণফুলী ফায়ার স্টেশন এবং রেস্কিউ সেন্টার থেকে কমল দে, সময় সংবাদ। কাল চট্টগ্রাম বিভাগে 10টি সহ 50টি মসজিদ উদ্বোধন হতে যাচ্ছে। ইসলামী মূল্যবোধের প্রসার এবং ধর্মীয় গোঁড়ামি দূর করতে এই মসজিদগুলো করা হয়েছে। চট্টগ্রামের কল্পলোক আবাসিক মডেল মসজিদ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয় 10টি মসজিদ। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। নান্দনিক নির্মাণ শৈলীতে বেশ আকর্ষণীয় এই মসজিদটি। 4 তলা বিশিষ্ট চট্টগ্রাম নগরীর কল্পলোক আবাসিকের এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নয়নাভিরাম কারুকাজ যে কারো নজর কাড়ে। দৃষ্টিনন্দন সুউচ্চ মিনার থেকে কদিন পর ভেসে আসবে আজানের ধ্বনি আর ইসলামের বার্তা। ইসলামী সংস্কৃতি বিকাশে সরকারের এত বড় আয়োজনে আগ্রহের কমতি নেই ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে। মসজিদের মাধ্যমে ধর্মপ্রাণ মুসল্লিরা 1200 মানুষ একসাথে নামাজ পড়া মানে অনেক টাফ ব্যাপার। বাংলাদেশের মধ্যে এটা একটা ইতিহাস হয়ে থাকবে। এই জায়গায় যে আমরা একটা মডেল মসজিদ পেয়েছি সেই জন্য আমরা যে কত আনন্দিত সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। মসজিদে রয়েছে মনোরম বিশাল আকৃতির 3টি গম্বুজ। ভেতরে নানা স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতির নকশার কারুকাজ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে 10 জুন এটি সহ বিভাগের 10টি মডেল মসজিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর উন্মুক্ত করা হবে নামাজের জন্য। 4টি মডেল মসজিদ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। আমরা আশা করছি সঠিক যে ধর্মীয় শিক্ষা এবং সঠিক যে ধর্মীয় সংস্কৃতি সেটির বিকাশ ঘটবে এই মডেল মসজিদের মাধ্যমে। কারণ মডেল মসজিদ কেবল একটি মুসলিম ধর্মীয় উপাসনালয়ই নয়, এখানে লাইব্রেরি, কালচারাল সেন্টার সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে, যেখানে ইসলামের সঠিক যে মর্মবাণী সেটি আমরা প্রচার করতে সক্ষম হব। নগরীর কল্পলোক আবাসিক এলাকা ছাড়া সীতাকুণ্ড, সন্দ্বীপ ও লোহাগাড়া উপজেলা সহ বিভাগের 10টি মসজিদের উদ্বোধন হবে। সাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ একটা দেশ যাতে আমরা করতে পারি, সেখানে ইসলামের আলোকে, কোরআন হাদিসের আলোকে আমরা আমাদের ধর্ম, ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম, ইনশাআল্লাহ এই মসজিদের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ প্রচার করব। এই মডেল মসজিদে একসাথে নামাজ পড়তে পারবেন 1200 মুসল্লি। আছে লাইব্রেরি ও দিনে দেওয়া কার্যক্রম। রয়েছে পবিত্র কোরআন হেফজ, শিশু শিক্ষা, মহিলাদের পৃথক নামাজ কক্ষ সহ নানা ব্যবস্থা। গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করছে ইসলামিক ফাউন্ডেশন। এর মাধ্যমে একদিকে যেমন জঙ্গিবাদ নির্মূল হবে, ঠিক অপরদিকে ইসলামের অপসংস্কৃতি রুখে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মডেল মসজিদ।
শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ঠাকুরগাঁওয়ের একমাত্র পাইকারি সবজি বাজার সমবায় মার্কেটে সরবরাহ বেড়েছে সব রকম সবজির। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভোর থেকে সবজি নিয়ে আসছেন কৃষক। সেখানে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সরাসরি যাচ্ছে তার কাছে। বকুল, ধন্যবাদ মিম। আপনি জানেন যে উত্তরের যে জেলা, যে ঠাকুরগাঁও, সেই জেলায় কিন্তু পর্যাপ্ত পরিমাণের সব রকম সবজি উৎপাদিত হয়। আর আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই পাইকারির যে সবজি বাজার, এই সবজি বাজারে কিন্তু ভোর থেকেই কৃষকরা তাদের উৎপাদিত সবজি নিয়ে আসেন এই বাজারে। তবে আমরা যেই জিনিসটি লক্ষ্য করছি যে আজকে কিছুটা আবহাওয়া খারাপ থাকার কারণে এখনও পর্যন্ত সেইভাবে কিন্তু বাজার জমে ওঠেনি। তবে তারপরেও কৃষকরা তাদের মাঠ থেকে তাদের যে উৎপাদিত সবজি, সেই সবজিগুলো কিন্তু নিয়ে আসছেন এই বাজারে বেচা কেনার জন্য। তো আমরা কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে এবং কৃষকদের সাথে। তারা যে জিনিসটি বলছেন, তারা বলছেন যে করোনার প্রভাবের কারণে তেমন কিন্তু এখন আগে যেইভাবে বেচা কেনা হতো তার চেয়ে কিছুটা কমেছে। কারণ হচ্ছে দূর দূরান্তের যারা পাইকাররা আছে তারা কিন্তু সেইভাবে এখন এই নিয়মিত আসছেন না এই বাজারে সবজি ক্রয়ের জন্য। তো আমরা বাজার দর যদি আপনাকে একটু জানাই, তা হচ্ছে যে আজকে প্রকার ভেদে আলু বিক্রি হচ্ছে 9 থেকে 16 টাকা, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 2 থেকে 5 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 25 টাকা, শশা বিক্রি হচ্ছে 7 থেকে 8 টাকা কেজি দরে, আর সজি কচু বিক্রি হচ্ছে 25 থেকে 26 টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা, কচুর লতি যেটা আমরা বলি তা বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা, আর করলা বিক্রি হচ্ছে 24 থেকে 25 টাকা কেজি দরে। এই বাজারের যে পরিমাণ সবজি সরবরাহ হয় তা কিন্তু এই স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলাগুলোতেও কিন্তু নিয়ে যায় ব্যবসায়ীরা। তবে এখানে কৃষকদের সাথে আমি কথা বলেছি, তারা যে জিনিসটি বলছেন যে অন্যান্য যে শাকসবজিগুলো আছে তার যদি দাম কিন্তু তা পাচ্ছে, কিন্তু সবচেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে মিষ্টি কুমড়া। তারা কিন্তু মিষ্টি কুমড়া এবার লোকসান গুনছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই বিষয়ে আমরা একজন এর সাথে কথা বলতে চাই যে আসলে মিষ্টি কুমড়ার যে বেচা কেনা তা আসলে কীরকম হচ্ছে, এবং কৃষকরা বলছিলেন যে লোকসান গুনছে। তো সেই হিসাবে আপনি একজন প্রান্তিক কৃষক হিসাবে আপনি আসলে কিভাবে দেখছেন বিষয়টা, আর আমাদেরকে একটু যদি জানান। ঠাকুরগাঁয়ের এবার অনেক বেশি পরিমাণ জমিতে মিষ্টি কুমড়া চাষ হয়েছে। তো কৃষকরা যে সমস্যায় পড়েছে যে কৃষকরা সে ক্রেতাগুলো পাচ্ছে না। প্রায় যে কিছু নির্দিষ্ট কিছু ইউনিয়ন যেখানে মিষ্টি কুমড়ার প্রচুর পরিমাণে চাষ হয়েছে, সেই ইউনিয়নগুলোতে গিয়ে দেখা যাবে যে প্রতিটি কৃষকের উঠোনেই কুমড়োর স্তূপ, অথচ ক্রেতা আসছে না। আমি নিজেও কৃষির সাথে সম্পৃক্ত এবং সেখানে অন্যান্য কৃষকরাও যে হতাশার মধ্যে ভুগছে। অনেক কৃষকের মাঠে এখনও মিষ্টি কুমড়া পড়ে আছে, কিন্তু তারা খরচ মানে মাঠ থেকে যে তার উঠোনে নিয়ে যাবে কৃষকটা, সে সাহসও পাচ্ছে না, কারণ এর জন্য খরচ রয়েছে, সেই খরচটাও তার উঠবে কিনা সে এটা নিয়ে চিন্তিত। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে মিষ্টি কুমড়ার কথা যে চাষ হয়েছে তার কথা বলছিলেন। তবে তাদের যে দাবি, তারা যে বলছেন যে ঢাকার যে জুসের যে কারখানাগুলো আছে সেই কারখানার মালিকরা যদি সমন্বয় করে এবং এখান থেকে যদি মিষ্টি কুমড়া ক্রয় করে নিয়ে যায় তাহলে কিছুটা হলেও তারা লাভবান হবে। আর তাছাড়া যেহেতু ঠাকুরগাঁয়ে সবজির কোনো হিমাগার নাই, সেই কারণে কিন্তু সংরক্ষণ তারা সেভাবে করতে পারছে না। এই অবস্থাতে কিন্তু তারা বলছে যে অন্যান্য শাকসবজির মতো এবার অন্যান্য শাকসবজি ভালো দামে বিক্রি হলেও এবার কিন্তু মিষ্টি কুমড়া চাষ করে তারা একদম লোকসান গুনছেন। কারণ তারা মাঠ থেকে এই যে সবজি তুলছেন সেই টাকাও কিন্তু সেভাবে উঠছে না। তো
আমরা যেটা লক্ষ্য করেছি ইতিমধ্যেই মিষ্টি কুমড়া কিন্তু বাজারে নিয়ে আসছে না তেমনভাবে কৃষকরা, মাঠেই কিন্তু অনেক মিষ্টি কুমড়া পচে যাচ্ছে। তো সেই হিসাবে তারা যে দাবিটি বারবার করছেন, তারা বলছেন যে কৃষকের উৎপাদিত সবজি এভাবে যদি নষ্ট হয়, যদি সরবরাহর অভাব থেকে যায়, তাহলে কিন্তু সরকার এবং সরকারকে উদ্যোগ নেওয়ার কথা বলছেন। তারা বলছেন যে এই এলাকায় একটি সবজির যদি কারখানা, সবজির যদি হিমাগার হয়, তাহলে কিন্তু সবজি সংরক্ষণ করতে তাদের সুবিধা হবে। তো আজকের এই ছিল সবজির বাজার থেকে আমার কাছে সবশেষ। ঠাকুরগাঁয়ের পাইকারি সবজির বাজার থেকে জানাচ্ছিলেন সরাসরি সহকর্মী জিয়াউর রহমান বকুল। সমন্বয়হীন সংস্কার কাজে গর্ত ও যানজটের নগরীতে পরিণত হয়েছে কক্সবাজার। যাতায়াতের বিকল্প পথ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পর্যটন নগরের বাসিন্দাদের। এদিকে উন্নয়ন কর্তৃপক্ষ কিংবা পৌরসভা কেউই বর্ষার আগে কাজ শেষের আশ্বাস দিতে পারেনি। আরো জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পর্যটন শহর কক্সবাজারের বাজারঘাটার প্রধান সড়ক, সড়কের এক পাশে গর্ত করে বসানো হয়েছে গোল আকারের বড় ড্রেনের চাকা। সড়কের অপর প্রান্তে সারিবদ্ধ যানবাহনের জট, যেখানে সাধারণ পথচারীদের পায়ে হেঁটে চলার পথও রুদ্ধ। শহরের প্রধান সড়কের লালদিঘির পাড় থেকে শুরু করে রুমালিয়ার ছড়া পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা জুড়ে চলছে খোঁড়াখুঁড়ি। শহরের হাসপাতাল সড়কে চলছে পৌরসভার তত্ত্বাবধানে নালা নির্মাণের কাজ। এতে মানুষের চলাচলের পাশাপাশি যানবাহন চলাচলও দুর্ভোগের শেষ নেই। এতে চরম ভোগান্তিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বিকল্প রোড না রাখে মেইন সড়কে যে কাজটা করা হচ্ছে, এটার জন্য আম জনতার সমস্ত মানুষ অনেক কষ্ট দুর্ভোগে আছে। যেখানে 5 মিনিট লাগার কথা সেখানে মানুষের ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। সাধারণ মানুষজন চলাফেরা করতে পারতেছে না ওখানে যে অবস্থা। এতদিন ধুলার যন্ত্রণায় বাঁচতেছিলাম না, এখন আবার কাদার যন্ত্রণা। প্রধান সড়কের কাজ করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, আর উপসড়কের কাজ করছে কক্সবাজার পৌরসভা। এই ব্যাপারে প্রতিষ্ঠান দুটির সমন্বয়হীনতার কারণেই দুর্ভোগ বলছেন সচেতন মহল। যে উন্নয়ন জনগণকে দুর্ভোগ পোহাতে হয়, সে উন্নয়নটা আমরা চাই না। পৌরসভা এবং উন্নয়ন কর্তৃপক্ষ এই দুজনের মধ্যে কিন্তু সমন্বয় নাই এবং যার পরিণাম ভোগ করতে হচ্ছে সাধারণ জনগণের। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে বর্ষার আগে গর্ত ভরাট করে দেয়া হবে, আর পৌরসভা বলছে বর্ষার আগে কিছু সড়কের কাজ শেষ করার চেষ্টা চলছে। দ্রুততম সময়ে এই সাইডের রাস্তাগুলো যে আছে এগুলো যেন ঠিক করে, এই স্তরগুলো করতে অনেক সময়ের প্রয়োজন হবে এবং এটা আমরা মনে করি যে ইনশাল্লাহ আগামী বছর জুন মাসের দিকে এই রাস্তার কাজ শেষের দিকে চলে যাবে। জোর তৎপরতা চালাচ্ছে যাতে বর্ষার আগে কিছু কিছু উপসড়কগুলি আমরা যাতে ঢালাই দিয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মান যাতে চলাফেরা করতে পারে। কক্সবাজার পৌরসভা বাস্তবায়ন করছে 140 কোটি টাকা ব্যয়ে প্রায় 24 কিলোমিটার রাস্তা, 23 কিলোমিটার নালা ও 23 কিলোমিটার লাইটিং এর কাজ। আর উন্নয়ন কর্তৃপক্ষ 5.2 কিলোমিটার প্রধান সড়ক বাস্তবায়ন করছে প্রায় 258 কোটি টাকায়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। প্রস্তাবিত বাজেটে দেশে 3 ও 4 চাকার গাড়ি নির্মাণকে উৎসাহিত করতে দীর্ঘমেয়াদী কর অব্যাহতির সুযোগ দেওয়া হয়েছে। এতে অটোমোবাইল খাতে বিনিয়োগ বাড়ার সঙ্গে সঙ্গে সরকারও বড় অঙ্কের রাজস্ব পাবে বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে যোগাযোগ খাতের বিশেষজ্ঞরা বলছেন ছোট আকারের গাড়ির চেয়ে তুলনামূলক বেশি মানুষ পরিবহনে সক্ষম এমন গাড়ি তৈরিকে উৎসাহিত করা উচিত। হরিপদ সাহার রিপোর্ট। এখন প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে পাকা সড়কের যোগাযোগ ব্যবস্থা, আর তাই তৃণমূলের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে জায়গা করে নিয়েছে স্থানীয়ভাবে যত্রতত্র তৈরি নসিমন, করিমন আর ব্যাটারি চালিত ইজি বাইক। তবে সড়ক পরিবহন কর্তৃপক্ষের অনুমোদনের বাইরে থাকা এসব যানবাহন ঝুঁকিপূর্ণ হিসেবে সমালোচিত হচ্ছে বিভিন্ন মহলে। তারপরেও গণমানুষের যোগাযোগের চাহিদা পূরণে সারা দেশে এমন লক্ষ লক্ষ যানবাহন চলছে, দুর্ঘটনার কারণ হয়ে ঘটাচ্ছে প্রাণহানিও। এমন বাস্তবতায় দেশে মানসম্মত 3 ও 4 চাকার গাড়ি উৎপাদনকে উৎসাহিত করতে প্রস্তাবিত বাজেটে বড় ধরনের কর সুবিধা দেয়া হয়েছে। অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য যে প্রণোদনাগুলো ডিক্লেয়ার করা হয়েছে, এটা এদেশের শিল্প উন্নয়নের জন্য খুবই ইতিবাচক একটা দিক। এদেশে অটোমোবাইলের অনেক বিনিয়োগ এগিয়ে আসবে এবং এখন যদি বিআরটিএ কর্তৃক অনুমোদিত এবং রেজিস্টার্ড ভেহিকল গ্রামীণ অর্থনীতিতে যায়, তাহলে জনগণ যেরকম
একটা নিরাপদ ভেহিকেল পাবে এবং সরকারও হাজার হাজার কোটি টাকা রাজস্ব আয় করতে পারবে। কিন্তু ইজি বাইকের আদলে তৈরি ছোট আকারের এসব যানবাহন জেলা উপজেলা এমনকি বিভাগীয় শহরের মানুষকেও যানজটে নাকাল করবে বলে মনে করেন যোগাযোগ খাতের বিশেষজ্ঞরা। অ্যাটলিস্ট 16 জন নিতে পারে এই ধরনের গাড়ি হোম গ্রোন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য যদি আসে, তাহলে আমার নিজেরও মেড ইন বাংলাদেশও হলো, গাড়ি নির্মাণও লোকালও হলো, এবং আমার ক্যাপাসিটির সাথে যে কনস্ট্রেন্ট আছে তার সাথে আমার ডিমান্ডের একটা ক্যারিয়ার চলে আসলো। আমি সাস্টেনেবল ডেভেলপমেন্ট দিলাম এবং একই যাত্রায় দুইটা ফসল পেলাম। একটা হলো দেশীয় ইন্ডাস্ট্রিকে পুনরুদ্ধার দিয়ে দাঁড় করিয়ে ফেললাম, দ্বিতীয় হলো আমার রাস্তার মধ্যে নেমে সে তার অপারেশনের সাথে যেই তার কন্ট্রিবিউশনটা রাখার কথা সে রাখতে পারলো। উন্নত দেশের লক্ষ্যমাত্রা পূরণে সরকারকে গ্রামীণ সড়কের মান উন্নয়নেও মনোযোগী হওয়ার তাগিদ দেন পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। নতুন অর্থ বছরের জন্য চূড়ান্ত বাজেটে কর্পোরেট হার কমানো, সিম ট্যাক্স তুলে দেওয়া সহ বিভিন্ন সুবিধার দাবি জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব। সংগঠনটির দাবি, সরকার তাদের যৌক্তিক প্রস্তাবগুলো মানলে 2025 সাল নাগাদ এ খাত থেকে রাজস্ব আদায় বাড়বে 3000 কোটি টাকা। মঙ্গলবার বিকেলে প্রস্তাবিত জাতীয় বাজেটে পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের নেতারা। যোগাযোগ থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড, শিক্ষা, চিকিৎসা সহ জরুরি নানা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে দেশের মোবাইল টেলিকম খাত। দীর্ঘদিন ধরে এ খাতের উন্নয়নে, কর কাঠামো পুনর্বিন্যাসে বিভিন্ন প্রস্তাব জানিয়ে আসছে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব। প্রস্তাবিত বাজেটে টেলিকম খাতের প্রত্যাশা প্রাপ্তি তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরে হতাশার কথা জানান এমটব মহাসচিব। দাবি করেন, বর্তমান কর কাঠামোতে চললে 2025 সাল নাগাদ এ খাত থেকে রাজস্ব আদায় 15,000 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়াবে 16,000 কোটি টাকায়, আর অপারেটরদের প্রস্তাব মানলে তা হবে 18,000 কোটি টাকা। মিনিমাম টার্নওভার ট্যাক্স কমানো, কর্পোরেট ট্যাক্স কমানো, সিম ট্যাক্স তুলে দেওয়া, এই বিষয়গুলো যদি কনসিডার করা হয় তাহলে পরে দেখেন যে মোবাইল টেলিকমের রেভিনিউ কিন্তু 26,000 থেকে সেটা 32,000 কোটি টাকায় হয়ে চলে যাচ্ছে 2025-এ, বা আমি যদি 28,000 টাকাও ধরি সেটা 32,000 কোটি টাকা হবে। গভর্নমেন্টের রেভিনিউ 18,000 কোটি টাকার উপরে হবে। এ সময় মোবাইল অপারেটরগুলো জানায়, সরকারি কর্মকর্তারা তথ্য বিশ্লেষণ করে রাজস্ব আয় বাড়ার ক্ষেত্রে এমটবের সঙ্গে একমত হলেও আস্থাহীনতার কারণেই দূরদর্শী কোনো উদ্যোগ নিচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ড। আমি মনে করি যে সরকারে কিন্তু there are lots of people যে এটা বুঝতে পারছে, বাট আই থিংক ওদের ডিলেমা হচ্ছে যে সত্যি কি আমাদের এখানে যদি ট্যাক্স কমায় ওরা কি রিকভার করতে পারবে কিনা। যখন সিম ট্যাক্স 800 টাকা থেকে 300 টাকা করা হলো, তখন কিন্তু সাবস্ক্রাইবার নাম্বার বেড়েছে, টোটাল ইন্ডাস্ট্রি রেভিনিউ বেড়েছে, সরকারের এক শেয়ারের কাছে কন্ট্রিবিউশনও বেড়েছে। কর কাঠামো পুনর্বিন্যাস না করার কারণে ডিজিটাল বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি সহ এ খাতের সম্ভাবনার সবটুকু কাজে লাগানো যাচ্ছে না বলে দাবি এমটবের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সরবরাহের তুলনায় বেপারি না থাকায় নওগাঁর আমের হাটে বেচাকেনায় ধস নেমেছে। সপ্তাহ ব্যবধানে মন প্রতি 200 থেকে 250 টাকা পড়ে গেছে দর। হঠাৎ দর পড়ায় বিপাকে বাগান মালিকরা। ব্যবসায়ীরা বলছেন, লকডাউনের কারণে দূরের পাইকার আসতে না পারায় আম বিক্রি করতে পারছেন না। এবার বরেন্দ্র এলাকায় 1500 কোটি টাকার আম বেচাকেনার আশা করলেও তা অর্ধেকে নেমে আসবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। গাছ থেকে নামানো আম বিক্রির জন্য হাটে আনছেন বাগান মালিকরা। ল্যাংড়া, খিরসাপাত, গোপালভোগ, নাগফজলি সহ বাহারি জাতের আমের সরবরাহ বেড়েছে নওগাঁর সাপাহার আমের হাটে। তবে দূরের ব্যাপারী না আসায় কেনা বেচায় ছেদ পড়েছে। সড়কের দুপাশে বিভিন্ন বাহনে ক্যারেটে ভরা আম নিয়ে বিক্রির জন্য অপেক্ষায় বাগান মালিকরা। সরবরাহের তুলনায় ক্রেতা কম থাকায় সপ্তাহের ব্যবধানে সব ধরনের প্রতি মণ আমের দাম 200 টাকা পর্যন্ত পড়ে গেছে। যদি বাজার হয় তাহলে আমরা বেচা বিক্রি করতে পারবো না, এতে আমাদের লস হবে। কাটা খরচ নিচ্ছে 80 টাকা করে, মন নিচ্ছে 5-15 টাকা কেজিতে মন নিচ্ছে, এই জন্য আমাদের কিছু টিকছে না। স্থানীয় ব্যাপারীরা বলছেন, করোনায় লকডাউনে দূরের পাইকার আসতে পারছেন না, এতে পড়ে গেছে দর। এবারে আমের দাম মনে আছে বাড়বে না লকডাউনের কারণে, কৃষকরা কিভাবে আম বেচবে? বেচা কিনা কম হচ্ছে, কৃষকেরা ঠিকমতো দামও পাচ্ছে না, এমন ঢাকাতে যারা কিনে নিয়ে যাচ্ছে তারা প্রচুর দাম পাচ্ছে না, বিধায় ব্যবসার লসের উপরে, ব্যবসায়িকদের লসের উপরে আছে। দাম পড়ে যাবার কারণে জেলার আমের কারবার পূরণ হবে না বলছেন ব্যবসায়ী নেতা। আম বেচা কিনা না থাকার কারণে গাছে অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে, কৃষকরা
দাম কম পাওয়ার কারণে লেবার খরচ বাড়ে যাওয়ার কারণে তারা আম পাড়তে পারছে না, আম পাড়তেছে না, বিধায় এবার প্রচণ্ড একটা ধসের মুখে সাপার আম চাষিরা পড়বে। স্থানীয় কৃষি বিভাগ বলছে এ জেলায় 26,000 হেক্টর জমিতে ছোট বড় প্রায় 5,500 আমের বাগান রয়েছে, যেখান থেকে চলতি মৌসুমে প্রায় 4.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের আশা করা হচ্ছে, যার বাজার মূল্য ধরা হয়েছে প্রায় 1500 কোটি টাকা। নওগাঁ সাপাহারের আম বাজার থেকে এমআর রকি, সময় সংবাদ। স্থানীয় বাজারে দাম না পেলেও পাল্প ও জুস সহ নানা খাদ্যপণ্য তৈরির কারখানায় গুটি আম সরবরাহ করে লাভবান হচ্ছেন রাজশাহী অঞ্চলের চাষিরা। তবে দেশে বিদেশে আমের তৈরি বিভিন্ন খাদ্যপণ্যের চাহিদা বাড়লেও গ্যাস সংযোগ না থাকায় বাজার ধরে রাখতে পারছে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। রাজশাহীর গোদাগাড়ি ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ, ক্যামেরায় ছিলেন মোমেন হোসেন। সরকারি নির্দেশনা মেনে গাছ থেকে আম নামাতে ব্যস্ত বাগান মালিক ও শ্রমিকরা। এসব আমের একটি অংশ যাবে বাগানের কাছাকাছি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য তৈরির কারখানায়। খিরসা, গোপালভোগ, ফজলি এটা আমরা বাইরে বাজারজাত করি, আর যেটা গুটি আম বা ছোট সাইজ সেগুলো আমরা সাপ্লাই দিই। যে আমগুলো আমাদের আগে বিক্রি হতো না, এই আমগুলো আপনার বাজার ভ্যালুয়েশন অনুযায়ী তারা আমাদের একটা রেট দেয়। কারখানায় আসার পর কয়েক ধাপের মান পরীক্ষায় উত্তীর্ণ হলে তা দিয়ে তৈরি করা হয় আচার ও জুস তৈরির উপকরণ পাল্প। বিএসটিআই এবং ইন্টারন্যাশনাল আইন আমরা বিআরসি, হ্যাসাপ, জিএমপি এগুলো মেনটেন করি। দেশে বিদেশে জুস সহ প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের চাহিদা বাড়ছে বছর বছর, তবে উৎপাদন খরচ বেশি পড়ায় বাজার ধরতে পিছিয়ে পড়ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ডাইরেক্টলি আমরা ইউজ করি ইলেকট্রিসিটি, এটা গ্যাসে রূপান্তর করতে পারি। একটা প্রোডাক্ট যদি 70% আপনার তৈরি করতে খরচ কমে আসে, সেই প্রোডাক্টের এমনি কিন্তু দাম কমে আসবে। অঞ্চলভিত্তিক শিল্প কারখানার সম্প্রসারণে বিদ্যমান সংকট দূর করতে সরকারকে দূরদর্শী নীতি কৌশল নিয়ে কাজ করার পরামর্শ অর্থনীতিবিদদের। ন্যাচারাল গ্যাস কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু কমে যাচ্ছে, তাহলে আপনাকে যে লিকুইড গ্যাস সেটার ইউজ করার কথা আপনাকে চিন্তা করতে হবে, রিনিউয়েবল এনার্জির কথা আপনাকে চিন্তা করতে হবে। এই অঞ্চলে আম, টমেটো সহ নানা জাতের কৃষি পণ্যের উৎপাদন বাড়লেও এসব পণ্য প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত বড় কোনো শিল্প কারখানা গড়ে না ওঠায় একদিকে কৃষকরা যেমন বাজার প্রতিযোগিতার সুফল থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি দেশে এবং বিদেশে সম্ভাবনাময় বাজার ধরতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে এসব পণ্য প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, গোদাগাড়ি, রাজশাহী। নওগাঁয় পাইকারি আড়তে চাষ করা মাছের সরবরাহ বেড়েছে, তবে ব্যাপারী কম থাকায় কেজি প্রতি 20 থেকে 25 টাকা কমেছে মাছের দর। ব্যবসায়ীরা বলছেন লকডাউনের কারণে দেশের বাইরে মাছ রপ্তানি বন্ধ থাকায় দফায় দফায় কমছে দাম। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সান্তাহার বাইপাস আড়তে আছেন রিপোর্টার এমআর রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, ধন্যবাদ মিম। নওগাঁ সহ আশপাশের যারা মাছ চাষি তারা কিন্তু ভোর সকালে এই আড়তে মাছ তুলছেন এবং গেল 10 দিনের ব্যবধানে মাছের সরবরাহটা কিন্তু বেশ বেড়েছে। এর কারণ হিসেবে বলছে বিভিন্ন জায়গায় কিন্তু জলাশয়গুলো থেকে এখন মাছ বেশি আসছে এবং চাষ করা মাছের সরবরাহটা এখানে সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে রুই, কাতল, মৃগেল এই জাতীয় মাছের চাষ পুকুর থেকে তুলে আনছেন চাষিরা। তবে সপ্তাহের ব্যবধানে কিন্তু সরবরাহ যত বেড়েছে, দামের ক্ষেত্রে কিন্তু কিছুটা কমেছে। আমরা এখানে লক্ষ্য করছিলাম প্রতি কেজি রুই কিন্তু এখানে বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা, অন্যদিকে কাতল 130 বা 35 টাকা। বিগত 10 দিন বা 15 দিন আগে স্থানীয় কিছু যে চাহিদা রয়েছে এই চাহিদাগুলো পূরণ হচ্ছে। অন্যদিকে কিন্তু এই জেলায় মাছের দিন দিন সরবরাহটা যেমন বাড়ছে, পুকুরে চাষ করা পরিধিও কিন্তু অনেক বেড়েছে। তো স্থানীয় মৎস্য অফিস বলছে এই জেলায় কিন্তু প্রায় 78,000 মেট্রিক টন বার্ষিক মাছ উৎপাদন করা হয়ে থাকে এবং প্রতি বছরে কিন্তু 5,000 বা 7,000 মেট্রিক টন বেশি হচ্ছে এবং উদ্বৃত্ত মাছ কিন্তু প্রায় 18,000 বার্ষিক এখানে চাষ করা হয়ে থাকে। তো মাছ চাষিদের যে বরাবরই অভিযোগ, তারা বলছেন যে গেল 15 বা 20 দিনের ব্যবধানে কিন্তু মাছের যে খাদ্য রয়েছে খাদ্যের দর কিন্তু 150 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে কিন্তু মাছের দরের জায়গাটায় কিন্তু তারা কাঙ্ক্ষিত পাচ্ছেন না এবং মাছের বিশেষ করে চাষ করা যেসব মাছ রয়েছে এই স্থানীয় জাতের সিলভার কাপ, পাঙ্গাস এবং স্থানীয় আরো কিছু জাত রয়েছে, এই মাছের দরটা কিন্তু বেশি কমেছে। আমরা এখানে লক্ষ্য করছিলাম
প্রতি কেজি সিলভার কাপ বিক্রি হচ্ছে মাত্র 80 টাকা। অন্যদিকে পাঙ্গাস জাতীয় মাছ, এই মাছটা কিন্তু 85 থেকে 90 টাকা সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছে। তো মাছের এই যে দর নিচে নেমে যাওয়ার কারণে যারা চাষি রয়েছেন তারা বলছেন যে তারা যে প্রত্যাশা নিয়ে বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে কিন্তু মাছ চাষ করে থাকেন এবং মাছের যে পরিমাণ তাদের যোগান দিতে হচ্ছে, এই যোগানের বিপরীতে কিন্তু এখন আড়তে মাছ তোলার পর সেই পরিমাণ মূল্য তারা পাচ্ছে না। এর ফলে কাঙ্ক্ষিত মূল্যের জায়গাটা থেকে তারা অনেক দূরে থাকছেন এবং তারা যে মূলধন বিনিয়োগ করছেন এই বিনিয়োগ কিন্তু তারা তুলতে না পারার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। নওগাঁ সহ আশপাশের প্রায় 7টি উপজেলার মাছ কিন্তু এই আড়তে তোলা হয়ে থাকে এবং এখান থেকে কিন্তু স্থানীয় যারা ব্যাপারী রয়েছেন, যারা মাছ খুচরা পর্যায়ে বিক্রি করেন, তারা কিন্তু এই মাছগুলো নিয়ে গিয়ে প্রান্তিক হাটে বিক্রি করছেন। তো মাছের দর কিন্তু গেল 15 দিনের ব্যবধানে অন্তত 4 বার এখানে আমরা কম লক্ষ্য করছিলাম। 10 থেকে 20 টাকা, প্রকার ভেদে 25 টাকা পর্যন্ত মাছ কমেছে। স্থানীয় আরো কিছু দাঁত রয়েছে, এখন কিন্তু চাষ করা মাছের উপস্থিতিটা বেশি লক্ষ্য করা যাচ্ছে এই আড়তে। বিশেষ করে মাগুর, শিং মাগুর এই জাতীয় মাছের দরটা কিন্তু আরেক দফা বেশি এখানে লক্ষ্য করছিলাম। বিগত দিনগুলোতে তারা বিক্রি করেছিলেন 300 টাকা বা 350 টাকা কেজি। আজকের দর কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি 250 বা 220 টাকা কেজিতে এই শিং মাগুর জাতীয় মাছটা বিক্রি করছেন। তো দফায় দফায় এরকম মাছের দর নিচে নেমে যাওয়ার কারণে কিন্তু যারা মাছ চাষি তারা বরাবরই বলছেন যে একদিকে খাদ্যের দর যেমন বাড়ছে, অন্যদিকে মাছের দরের জায়গাটা কিন্তু তারা পাচ্ছে না। তবে আসার কথা হলো স্থানীয় যারা মাছ ভোক্তা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু মাছ কেনার জন্য এই আড়তে ভিড় করে থাকেন, তারা বেশ সস্তায় মাছ পাচ্ছেন এবং তারা বেশ খুশি এইরকম একটি দর নিচে নেমে যাওয়ার কারণে। এবং ভোর থেকে কিন্তু বেলা 10টা পর্যন্ত এই সান্তার আড়ত থেকে বিভিন্ন জায়গায় মাছ কিনে নিয়ে বিক্রি করা হয়ে থাকে এবং প্রতিদিনই কিন্তু এরকম একটি জমজমাট কারবার আমরা এখানে দেখছি এবং প্রতিদিন প্রায় 20 থেকে 30 বা 40 লক্ষ টাকার মাছ এই সান্তার আড়তে কেনাবেচা হয়ে থাকে এবং এখান থেকে মাছ কিন্তু এই সড়ক যোগাযোগের পাশাপাশি রেলপথে কিন্তু বিভিন্ন জায়গায়, বিশেষ করে ভেড়ামারা, কুষ্টিয়া এবং অন্যান্য জায়গাগুলোতে কিন্তু মাছ এখান থেকে সরবরাহ করে হয়ে থাকে। তবে লকডাউন পরিস্থিতির কারণে কিন্তু এই সময়টাতে দূরের ব্যাপারী বা দূরের যারা পাইকার রয়েছে তারা বেশ এখন না আসার কারণে কিন্তু এরকম একটি দর পতন বলছে স্থানীয় ব্যাপারীরা। তো মাছের যে পরিমাণ দোকান রয়েছে সেই তুলনায় কিন্তু স্থানীয় যারা ভোক্তা বা ক্রেতা রয়েছেন এই ক্রেতারা কিন্তু আসলে এই সস্তায় মাছ পাচ্ছেন, কিন্তু তাদের যোগান বা তাদের যে প্রত্যাশার জায়গাটা, বিশেষ করে মাছ চাষিরা যেরকম একটু আশা নিয়ে মাছ চাষ করেছিলেন, তারা বলছেন যে এই সময়টাতে তাদের যে পরিমাণ খাদ্যের দর বেড়েছে সেই পরিমাণ কিন্তু তারা দাম না পাওয়ার কারণে তাদের দিক থেকে তারা আর্থিক ক্ষতির কথা বলছেন। তো বরাবরই এইরকম একটি বাজার ব্যবস্থাপনার জন্য তারা যেটা আশা করছেন, খাদ্যের দরটা যদি কিছু কমানো হয় তাহলে বর্তমান বাজারের সাথে মাছের যে দর রয়েছে তাদের কিছু সামঞ্জস্য থাকতে পারে এবং কিছুটা হলেও তারা হয়তো খুশি উঠতে পারেন। তো এই ছিল নওগাঁর পার্শ্ববর্তী সান্তাহারের মাছ কেনা বেচার খবর আমার কাছে। নওগাঁর সান্তাহার বাইপাস আড়ত থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি। ভোরের সময় আরো থাকছে, এফবিআই এর মোবাইল অ্যাপের ফাঁদে অপরাধীরা 100 দেশে ডিভাইস ছড়িয়ে নজরদারি, অন্তত 800 সন্দেহভাজন শনাক্ত। করোনা শনাক্তের হার ঊর্ধ্বমুখী হওয়ায় যশোরের সীমান্তবর্তী 2 পৌরসভায় চলাচল সীমিতকরণ ও স্বাস্থ্যবিধি মানতে কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় যশোর ও নওয়াপাড়া পৌরসভায় আজ রাত 12টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। এই এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষায় বিধিনিষেধ মানতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা বাড়াতে কুড়িগ্রামে মানববন্ধন এবং মাস্ক বিতরণ করেছে জেলা প্রশাসন। গতকাল দুপুরে আদর্শ পৌর বাজারের সামনে মানববন্ধনের বক্তব্য রাখেন জেলা প্রশাসক, সিভিল সার্জন ও অতিরিক্ত পুলিশ সুপার। সভায় বক্তারা জেলায় করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। পরে আদর্শ পৌর বাজার সহ আশেপাশের এলাকায় মাস্ক বিতরণ করা হয়। আমরা কেউ কাউকে ছাড়া বাঁচতে পারবো না। হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন সংস্কার করে দ্রুত চালু ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ওয়ার্কার্স পার্টি। গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। বক্তারা বলেন,
২৬ মার্চ হেফাজতের তাণ্ডবের সময় রেল স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর থেকে এই স্টেশনে যাত্রীবাহী ট্রেনের যাত্রা বিরতি বন্ধ রয়েছে। নিয়মিত আদালত চালুর দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন আইনজীবীরা। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এই মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন আদালতের কার্যক্রম বন্ধ থাকায় মামলার জট সৃষ্টি হচ্ছে। বিচার প্রার্থীরাও নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এ কারণে স্বাস্থ্যবিধি মেনে আদালত চালুর জোর দাবি জানান আইনজীবীরা। রংপুরের কাউনিয়ায় উপজেলায় ছাত্রলীগ সভাপতির সই জাল করে ইউনিয়ন কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। গতকাল দুপুরে শহীদবাগ ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সহ অন্যান্য নেতারা। বক্তারা সই জালের ঘটনায় জড়িতদের বহিষ্কারের দাবি জানান। ভূমিকম্পের কারণে ফাটল দেখা দেয়ায় সিলেটের রাজা জিসি স্কুলের কামরান ভবন পরিত্যক্ত ঘোষণা করেছে শিক্ষা প্রকৌশল বিভাগ। সোমবার সন্ধ্যায় দুদফা ভূমিকম্পে নগরীর বন্দরবাজার এলাকায় রাজা জিসি হাই স্কুলের একটি দোতলা ভবনে ফাটল দেখা দেয়। ক্ষয়ক্ষতি দেখার জন্য গতকাল দুপুরে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ভবনটির ব্যবহার ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা দেখছি যে এই ভবনে আর কোনো ধরনের কাজ করা ঝুঁকিপূর্ণ, তাই আমরা এই ভবনেও কোনো ধরনের কাজ না করার জন্য স্কুল কর্তৃপক্ষকে অলরেডি চিঠি দিয়ে দিয়েছি। ক্লাসরুমের যে অপ্রতুলতা হবে তার জন্য আমরা নতুন করে ক্লাসরুম তৈরি করার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অলরেডি আমি আলাপ করছি। করোনা সংক্রমণের হার বাড়ায় নাটোর ও সিংড়া পৌরসভায় সকাল ৬টা থেকে শুরু হয়েছে ৭ দিনের লকডাউন। পৌরসভায় প্রবেশের ৪টি পয়েন্টে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। এ বিষয়ে জানতে নাটোর শহরের হরিশপুর বাইপাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল মামুন। মামুন, ধন্যবাদ মিম। যে বিষয়টা বলছিলেন, আজ সকাল ৬টা থেকে কিন্তু লকডাউন শুরু হয়েছে নাটোর পৌরসভা, সিংড়া পৌরসভা। আমরা রয়েছি নাটোর পৌরসভার প্রধান প্রবেশপথ হরিশপুর বাইপাস মোড়। আমার পেছনে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, একেবারে এই জায়গাটি পুলিশ ব্লক করে দিয়েছে। ব্লক করে দিয়ে শহরে প্রবেশ পথে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র একটা পাশে রেখে দেওয়া হচ্ছে, আর যেহেতু হাইওয়ে রোড, এটি হাইওয়ে রোডের কারণে এখানে রাজশাহী বগুড়া মহাসড়কের কারণে একটা সাইড ফাঁকা রেখে পিছনে সমস্ত কিছু ব্লক করে দিয়ে দেখানোর চেষ্টা করছি আমরা যে বিষয়টি করা হয়েছে। গত পরশু রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির যে বিষয়টি ছিল, যে জরুরি ভিত্তিতে সভা করে এই লকডাউনের সিদ্ধান্ত দেওয়া হয়। এর প্রেক্ষিতে গতকাল যে একটা ভয়াবহ অবস্থা নিয়েছিল, ৬২% সারা দেশের সবচেয়ে বেশি সংক্রমিত হার, এর প্রেক্ষিতে জেলা পুলিশের কড়াকড়ি অবস্থান রয়েছে। আমরা জানতে চাইব, নাটোরের আমাদের সঙ্গে রয়েছে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার শাহ, আজকের লকডাউন পরিস্থিতি নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করেছেন সে বিষয়টি আজ আমরা তার কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করব। ধন্যবাদ সময় টিভিকে। আপনারা জানেন যে আমাদের উত্তরাঞ্চলের এই সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে নাটোরে আজ থেকে 15 তারিখ পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আমরা কিন্তু গতকালকে প্রস্তুতি নিয়েছি এবং আমরা এই কঠোর বিধিনিষেধকে স্থায়ী রূপ দেওয়ার জন্য আমরা যে সেক্টরগুলো আমাদের এই দোকানপাট, ব্যবসায়ী, সব যারা জনপ্রতিনিধি আছে, আমাদের যে গণপরিবহনের যে প্রতিনিধি আছে, সকলকে আমরা সম্পৃক্ত করেছি আজকের এই কঠোর বিধিনিষেধে, যাতে তারা যদি সম্পৃক্ত থাকে তাহলে আমাদের এই কার্যক্রমকে আমরা আরও বেগবান করতে পারবো। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে যে ইন্ডিয়ান ভেরিয়েন্টটা এই অঞ্চলে আসার কথা ছিল, আমরা আগেই মনে করে নিয়েছিলাম যে এই ভেরিয়েন্ট এদিকে আসতেই পারে। আমাদের প্রস্তুতি কিন্তু আগে থেকেই ছিল। এবং আপনারা জানেন যে গত পরশুদিন থেকে গতকালকে যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু 50% চলে এসছে। আমরা কিন্তু আগে থেকেই ব্যবস্থা নিয়েছি। তা আমরা আজকে যে এই যে 7 দিন যেটা আমরা কঠোর বিধিনিষেধ, আমরা সারা পৌরসভা, বিশেষ করে সিংড়া পৌরসভা এবং সদর পৌরসভাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে বলয় তৈরি করেছি, যেন এই বলয়ের মধ্যে কোনো গণপরিবহন প্রবেশ করতে না পারে, কোনো রকম দোকানপাট খুলতে না পারে। অতি প্রয়োজনীয় ছাড়া
কোনো কার্যক্রমকে আমরা অ্যালাউ করব না। আমাদের সাথে সমস্ত স্টেক হোল্ডার আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, তারা বুঝতে পেরেছে যে এখন যদি আমরা ব্যবস্থা না নিই আর মানুষ যদি এটা বুঝতে না পারে তাহলে কিন্তু আরও বড় ক্ষতির সম্মুখীন আমরা হব। আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে শহরে গণপরিবহন প্রবেশ বন্ধ, বাজার বন্ধ, আর মানুষের মাঝে মানুষের মাস্ক পরার প্রবণতাকে আমরা খুব বেশি অ্যালাউ করছি এবং মাস্ক ছাড়া কোনো মানুষজন প্রবেশ করতে না পারে এটা আমরা নিশ্চিত করছি। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছি, হাত ধোয়ার যে বিষয়গুলো ছিল আমরা কিন্তু সব কিছু মেনটেন করে নাটোরের এই যে করোনার সংক্রমণের যে হারটা এই গতকাল কিন্তু কমাতে পেরেছি। আমরা মনে করছি যে এই 7 দিন যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি তাহলে অবশ্যই যে প্রচলিত পদ্ধতি এই পদ্ধতিতেই করোনা সংক্রমণ রোধ হবে এবং নাটোর এবং সিংড়া যেখানে করোনা সংক্রমণ আমরা স্ট্যাটিস্টিক্যালি দেখেছি যে বৃদ্ধি পেয়েছে সেটা আমরা কমাতে পারবো। আমরা কিন্তু এখানে জনপ্রতিনিধি, এখানে পুলিশ প্রশাসন এবং সকল স্তরে সকলকে নিয়ে আমরা আমাদের এই কার্যক্রম বেগমান করবো এবং যেভাবে হোক আমরা এই 7 দিন আমরা কঠোর বিধিনিষেধ আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করে মানুষকে বুঝিয়ে মানুষকে বর্তমান স্ট্যাটিস্টিক্সটা মানুষের মনে প্রবেশ করিয়ে তারপর আমরা কিন্তু এটা আমাদের জেলা পুলিশের আমাদের 1053 জন ফোর্স আমরা সকলে নেমেছি এবং আমরা এটা নাটোরকে সেভ করবই। আমাদের নাটোরের সংক্রমণ আমরা মনে করছি 7 দিনেই কমে আসবে। ধন্যবাদ। মাননীয় পুলিশ সুপার যে বিষয়গুলো বলছিলেন আমরা শুনছিলাম, জেলা পুলিশের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে সে বিষয়গুলো তিনি আমাদের জানাচ্ছিলেন। আমরা শহরে সকালবেলা থেকে যে বিষয়গুলো দেখেছি, শহরের শুধুমাত্র সবজি বাজার এবং মাছের বাজার ছাড়া সমস্ত কিন্তু বন্ধ রয়েছে। আর একটি সুখবর যেটি বলতে পারি, জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের কড়াকড়ির কারণে গতকাল রাতে যে তথ্য দিয়েছেন নাটোরের স্বাস্থ্য বিভাগ, সেটি বলা হয়েছে 168 জনের মধ্যে পরীক্ষা করে 44 জন সংক্রমিত হয়েছে। তবে রাজশাহী পিসিআর থেকে রিপোর্ট গতকালকের যে রিপোর্ট গত রাতের রিপোর্টে 26% বলা হলেও সেটি কিন্তু সাধারণভাবে মানা যাচ্ছে না। এই কারণে যে পিসিআর রিপোর্ট এখনো আসেনি, পিসিআর রিপোর্ট যদি আসা যায় সংক্রমণের হার আরও বৃদ্ধি হবে। তবে 7 দিনের এই লকডাউন সফল হতে পারলে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন যেটা বলছে সংক্রমণের হার কমে আসবে। এই ছিল আমার কাছে নাটোরের হরিশপুরের থেকে সর্বশেষ। নাটোর শহরের হরিশপুর বাইপাস থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী আল মামুন। করোনায় দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় বাড়ি বাড়ি গিয়ে পড়াচ্ছেন শিক্ষকরা। গাজীপুরে গুচ্ছ পাঠদান পদ্ধতিতে এই পড়াশোনা, এমন উদ্যোগ শিক্ষার্থীদের অনেকটা ক্ষতি পুষিয়ে একঘেয়েমি দূর করবে বলে মনে করেন অভিভাবকরা। আর শিক্ষকরা বলছেন ঝরে পড়া বন্ধে কাজ করবে পাঠ্যাভ্যাস। রাজিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন জুনায়েদ রুবেল। যেন আর বদ্ধ ঘরে থাকতে মন চায় না ক্ষুদে শিক্ষার্থীদের, তাই হাঁপিয়ে ওঠা দুঃসময় কাটাতে চলছে গুচ্ছ পাঠদান। বাড়ির উঠান কিংবা গাছতলায় গোল হয়ে বসে পড়াশোনায় মগ্ন গাজীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কয়েকটি ভাগে ভাগ করে স্বাস্থ্যবিধি মেনে সপ্তাহে 5 দিন চলে এই কার্যক্রম। বাসায় থাকতে থাকতে শিশুদের স্কুল ও বইয়ের সঙ্গে বেড়েছে দূরত্ব। দিন দিন মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়ছে স্মার্টফোন, গেমস ও ইউটিউবে। শিক্ষকদের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন অভিভাবকরা। এরকম পড়া নিয়ে আমাদের বাচ্চা একটু নিয়ে পড়া করতেছে, আরো ভালো হইতো মনে করেন স্কুলটা খুলে দিলে। এখন বন্ধ দেখে করোনার কারণে মন দিয়ে লেখাপড়া করতে চায় না। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে গুচ্ছ পাঠদানের মাধ্যমে কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 25টা কেন্দ্রে 5 জন শিক্ষক সপ্তাহে 5 দিন তারা নিয়মিত এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সকল পাঠদানের চেয়ে এই গুচ্ছদান পদ্ধতিতে পাঠদান ফলপ্রসূ বেশি হচ্ছে, এতে ছাত্ররা জোরে পড়বে না। যেসব শিক্ষার্থীদের স্মার্টফোন নেই তাদের বাড়ি বাড়ি গিয়ে ওয়ার্কশিট বিতরণ সহ অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা চলছে বলে জানান শিক্ষা কর্মকর্তা। যেসব শিক্ষার্থীর স্মার্ট ডিভাইস রয়েছে সেসব শিক্ষার্থীর সাথে তারা অনলাইন পাঠ পরিচালনা করছেন এবং যাদের স্মার্ট ডিভাইস নেই ওয়ার্কশিট বিতরণ করার মাধ্যমে তাদের পাঠের পাশাপাশি মূল্যায়নের কাজটিও করছেন। জেলায় 781টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলে এই কার্যক্রম। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। আবারও করোনা প্রসঙ্গ।
দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমতে থাকায় ভারতে বেড়েছে কর্মচাঞ্চল্য। দীর্ঘদিন বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলো খুলেছে, স্বাস্থ্যবিধি মেনে চলছে কার্যক্রম। টানা অনেকদিন বাসায় থাকতে থাকতে মুটিয়ে গেছেন অনেকে, কেউ কেউ আবার ভেঙে পড়েছেন মানসিকভাবে। তাই শরীরচর্চার কেন্দ্র বা জিমে ভিড় বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, দুঃসহ সময় কাটিয়ে উঠতে শরীরচর্চা হতে পারে বড় হাতিয়ার। দীর্ঘদিন বন্ধ ছিল কার্যক্রম, তাই জীবাণুনাশক স্প্রে করে শরীরচর্চা কেন্দ্র খুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অনেকে চলেও এসেছেন জিমে। কয়েক মাসের অচল অবস্থার আঁচ লেগেছে শরীরেও, তাই সচল করতে চলছে পেশি শক্তি বাড়ানোর কাজ। টানা কয়েকদিন বাসায় থাকতে থাকতে মুটিয়ে গেছেন অনেকে, কেউ কেউ আবার ভেঙে পড়েছেন মানসিকভাবে। জিমের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দুঃসহ সময় কাটিয়ে উঠতে শরীরচর্চা হতে পারে বড় হাতিয়ার। আমরা সবকিছু স্যানিটাইজ করেছি, নির্দেশনা দিয়েছি যারা ভ্যাকসিন নিয়েছেন তারাই যেন এখানে আসতে পারেন। ভ্যাকসিন গ্রহণের সনদও দেখা হচ্ছে। কেনাকাটাতেও বেড়েছে ভিড়, মানুষজন আবার আগের মতো উপস্থিত হচ্ছেন বিপণী বিতানে। অনেকেই আসছেন, সবাই এখন আগের চেয়ে ঢের সচেতন, এটা ভালো লক্ষণ। সোশ্যাল ডিস্টেন্সিং কে সাথ আ রহি হ্যায়, মাস্ক সবনে লাগা রাখে হ্যায়। ভিড় বেড়েছে সেলুনগুলোতেও। কোভিড ছড়ানোর ভয়ে দেশটির সেলুনগুলোতে এতদিন ছিল না উপস্থিতি, তবে এখন মানুষজন স্বতঃস্ফূর্তভাবে আসছেন। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। করোনা সংকট পেছনে ফেলে জার্মানিতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সবকিছু। খুনে দাঁড়াতে শুরু করেছে ব্যবসা বাণিজ্য। দেশটিতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও দেশ থেকে আগের মতোই পণ্য আমদানির আশা করছেন। উচ্চশিক্ষায় যাওয়া ছাত্রছাত্রীরাও আশায় আছেন সুদিনের। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। জার্মানিতে ক্রমেই কমতে শুরু করেছে করোনা সংক্রমণ, স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় সহ দেশটিতে বসবাসরত প্রবাসী ব্যবসায়ীরাও। দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে ক্ষতিগ্রস্ত প্রবাসী ব্যবসায়ীরাও বুক বাঁধছেন ঠিক আগের মতোই পণ্য আমদানির আশায়। প্রবাসী বাংলাদেশি সবারই কাজকর্ম একটু ঢিলাঢালা ছিল, সবাই ছুটি টুটির মধ্যে আসছিল। এখন আশা করি লকডাউন শেষ হওয়ার কারণে সবারই কাজকর্মে ফিরে যেতে পারবে, আমাদের ব্যবসা বাণিজ্য একটু ভালো উন্নতির দিকে হবে। এদিকে জার্মানিতে উচ্চ শিক্ষার্থে আসা বাংলাদেশি শিক্ষার্থীরাও আশা প্রকাশ করছেন, শিগগিরই অনলাইন ক্লাসের পরিবর্তে সুযোগ মিলবে বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্লাস করার। তবে সেক্ষেত্রে টিকার আওতায় আসার চেষ্টারও কমতি নেই শিক্ষার্থীদের। আমরা যারা জার্মানিতে বসবাসরত ছাত্রছাত্রীরা রয়েছি, আমরা আশা করছি যে আমরা এবছর শেষেও টিকা পেয়ে যাব। যদি এটা হয়ে থাকে তাহলে যেটা হবে যে নেক্সট ইয়ারে আমরা সবাই অনলাইনে আর ক্লাস করব না, সবাই অন ক্যাম্পাস ক্লাস করব। এদিকে মার্কেল সরকার করোনা পরিস্থিতি ভালোভাবে সামাল দিলেও সম্প্রতি দেশটির শারীরিক প্রতিবন্ধী ও আশ্রয়হীনদের মেয়াদ উত্তীর্ণ মানহীন মাস্ক বিতরণের পরিকল্পনা গ্রহণের কারণে মন্ত্রিত্ব হারানোর সংখ্যায় আছেন বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আগামী সপ্তাহ থেকে বৈধ ভ্যাকসিন সার্টিফিকেট দেখিয়ে টেস্ট ও কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা ছাড়াই পর্তুগাল ভ্রমণের সুযোগ পাচ্ছেন পর্যটকরা। দীর্ঘদিন পর পর্তুগালের দরজা খুলছে যুক্তরাষ্ট্রের পর্যটকদের জন্য। এদিকে দল বেঁধে ব্রিটিশ পর্যটকরা পর্তুগাল ছেড়ে যাওয়ার শূন্যতা বিরাজ করছে আলগার্ভ অঞ্চলে। লিসবন থেকে বিস্তারিত জানাচ্ছেন তারিকুল হাসান আশিক। পর্যটকদের উৎসাহিত করতে নেয়া নানা পদক্ষেপের অংশ হিসেবে আসছে সপ্তাহ থেকে বৈধ ভ্যাকসিন সার্টিফিকেট দেখিয়ে করোনা নেগেটিভ সার্টিফিকেটের বাধ্যবাধকতা ছাড়াই পর্তুগাল ভ্রমণের সুযোগ পাচ্ছেন পর্যটকরা। থাকছে না কোয়ারেন্টিনের ঝামেলাও। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগালের ইকোনমি অ্যান্ড ট্রানজিশন মন্ত্রণালয়। এছাড়া দীর্ঘ সময় মার্কিন নাগরিকদের নন এসেনশিয়াল পর্তুগাল ভ্রমণ বন্ধ থাকলেও সেটিও চালু হচ্ছে আগামী সপ্তাহে। ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে ঝামেলামুক্ত ভ্রমণের সুযোগ পাচ্ছেন আমেরিকানরাও। অন্যদিকে ব্রিটিশ পর্যটকদের শূন্যতা দৃশ্যমান আলগার্ভ জুড়ে। সোমবার রাতেই দল বেঁধে পর্তুগাল ছেড়েছেন অধিকাংশ ব্রিটিশ পর্যটক। ভ্রমণ সহজ করে অন্যান্য দেশের পর্যটকদের উৎসাহিত করা গেলে ক্ষতির মাত্রা কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে পর্তুগাল স্পেন সীমান্ত ব্যবহার করে আসা পর্যটকদের স্পেনের বিধিনিষেধ অনুযায়ী বহন করতে হবে করোনা নেগেটিভ সার্টিফিকেট। তবে সমঝোতার ভিত্তিতে বিষয়টি সমাধানে আলোচনা অব্যাহত রেখেছে দুদেশ। অন্যদিকে বিধিনিষেধ না থাকায় সম্প্রতি লিসবন ও কয়েকটি অঞ্চলে আক্রান্তের সংখ্যা বাড়ায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। নিতে হচ্ছে বেশ কিছু সতর্কমূলক ব্যবস্থা। আলবুফেরিয়ায়
নিয়ম ভেঙে 2 শতাধিক মানুষের জনসমাগম করায় বন্ধ করে দেওয়া হয়েছে 3টি স্থাপনা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় ফ্রান্সের বার রেস্টুরেন্টের সামনের অংশ খুলে দেওয়ার পাশাপাশি এখন থেকে ভেতরে বসেও খাবার খেতে পারবেন ক্রেতারা। তবে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সুরক্ষা। এদিকে বিধিনিষেধ শিথিলের অংশ হিসেবে পরিবর্তন করা হয়েছে কারফিউর সময়সীমাও। রাত 9টার পরিবর্তে এখন থেকে রাত 11টায় শুরু হবে রাত্রিকালীন কারফিউ। প্যারিস থেকে আরও জানিয়েছেন লুৎফর রহমান বাবু। ফ্রান্সে করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে লকডাউনের কারণে দেশটির বার রেস্টুরেন্ট বন্ধ ছিল। তবে এখন করোনা নিয়ন্ত্রণে আসায় সেগুলি খুলে দেওয়া হয়েছে। এদিকে দেশটির বার রেস্টুরেন্ট খুলে দেওয়ার পর এখন প্রতিদিনই সেগুলোতে ক্রেতা উপস্থিতি বাড়ছে। এদিকে ফ্রান্সের বার রেস্টুরেন্টের ভেতরের অংশ ব্যবহারের পাশাপাশি দেশটিতে যে কারফিউ জারি ছিল তার সময়সীমাও পরিবর্তন করা হয়েছে। আগে সন্ধ্যা 9টায় যে সময়সীমা শুরু হতো, এখন থেকে রাত 11টায় কারফিউ শুরু হবে। করোনা পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসলে আগামী 30শে জুন থেকে রাত্রিকালীন কারফিউ তুলে দেয়া হবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। ফ্রান্সে বার রেস্টুরেন্টের তেরাসের পাশাপাশি ভেতরের অংশ ব্যবহারের অনুমতি পেলেও এখনও তাদেরকে স্বাস্থ্যবিধি আর স্বাস্থ্য সুরক্ষা মেনেই সেগুলো পরিচালনা করতে হবে। মোহাম্মদ লুৎফর বাবু, সময় সংবাদ, প্যারিস। যুক্তরাষ্ট্রের কলোরাডোতে শক্তিশালী টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার অঙ্গরাজ্যটির ওয়েলজ কাউন্টি এলাকায় আঘাত হানে ওই টর্নেডোটি। এতে বেশ কয়েকটি বাড়িঘর বিধ্বস্তের পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু এলাকা। যদিও এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এক ভিডিওতে প্রচণ্ড গতিতে ঘূর্ণায়মান ওই টর্নেডো ক্রমেই পুরো এলাকা তছনছ করতে দেখা যায়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের বাসিন্দাদের মধ্যে। দ্বিতীয় মেয়াদে আবারও জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়েছেন আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে গুতেরেসকে আরেক মেয়াদে মহাসচিবের দায়িত্ব দিতে সাধারণ পরিষদের কাছে সুপারিশ করার পক্ষে প্রস্তাব পাশ হয়। 2022 সাল থেকে পরবর্তী 5 বছরের জন্য গুতেরেসকে মহাসচিব হিসেবে সুপারিশ করা হয়েছে। 72 বছর বয়সে আন্তোনিও গুতেরেস 2017 সালে বান কি মুনের স্থলাভিষিক্ত হন। 1995 সাল থেকে 2002 সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া 2005 থেকে 2015 সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন গুতেরেস। এদিকে দ্বিতীয় মেয়াদে মহাসচিব নির্বাচিত হওয়ার পর এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদের কাছে কৃতজ্ঞতা জানান গুতেরেস। আয়ারল্যান্ডে পানিতে ডুবে মৃত্যু রোধে দেশটির সাগর, নদী ও লেকের ধারে জীবন রক্ষায় রাখা হয় রিং বয়া। এগুলো কেউ চুরি বা নষ্ট করলে রয়েছে বড় অঙ্কের জরিমানার বিধান, সে সঙ্গে হতে পারে জেলও। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। 10 বছর আগেও আয়ারল্যান্ডে প্রতি বছর গড়ে 120 থেকে 140 জন মানুষ পানিতে ডুবে মারা যেত, যার 60 ভাগই ছিল শিশু। ধীরে ধীরে সে সংখ্যা এখন অর্ধেকেরও কম। বিশেষ করে 2017 সালে আইরিশ ওয়াটার সেফটি অথরিটির এক কঠিন আইন মূলত পানিতে ডুবে মৃতের হার কমে যাওয়ার মূল কারণ। এই আইন অনুযায়ী সমুদ্র সৈকত, নদী, লেক সহ বিভিন্ন জায়গায় বাধ্যতামূলকভাবে জীবন রক্ষাকারী রিং বয়া রাখা হয়। আর এগুলো কেউ চুরি বা কেউ নষ্ট করলে রয়েছে বড় অঙ্কের জরিমানার বিধান কিংবা সর্বোচ্চ 5 বছরের জেল। বিভিন্ন স্থানে এই বয়া থাকায় খুশি প্রবাসীরাও। সরকারের পাশাপাশি রক্ষণাবেক্ষণ করেন স্থানীয়রাও। এটা এই দেশে কখনোই দেখবেন না যে এটা চুরি হয়, বরঞ্চ সাধারণ জনগণই এগুলো লুক আফটার করে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কখনো শুনিনি পানিতে ডুবে কেউ মারা গিয়েছে। আর এখানে এই ধরনের জলাশয়ের পাশে লাইফ বয়লার আছে, যদি কেউ পানিতে ডুবে যায় তাকে পানিতে ভাসিয়ে রাখতে সাহায্য করে। রিং বয়াগুলোর মাঝে রয়েছে পর্যাপ্ত দড়ি, যাতে করে ডুবে যাওয়া ব্যক্তিকে যেন অনেক দূর থেকেই অনায়াসে তীরে নিয়ে আসা যায়। একটি রিং বয় চুরি মানে একটি জীবন চুরি। প্রতিটি রিং বয়ের গায়ে এই লেখা দেখে কোনো সুস্থ মানুষ এটি চুরি বা নষ্ট করে না। সরকারের আইনের প্রতি এখানে মানুষের শ্রদ্ধা থাকায় এটি রক্ষা করা সম্ভব হচ্ছে, যা অনুকরণ করা উচিত অন্য রাষ্ট্রগুলোরও। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
দেশে বেড়ে চলছে করোনায় ভারতীয় ধরনে আক্রান্তের সংখ্যা। সীমান্ত জেলায় নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংক্রমণ। দেশটিতে আরও একটি ভ্যারিয়েন্ট শনাক্ত। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসে গেছে সব রোড স্ল্যাব। মাওয়া প্রান্তে বাকি মাত্র 290টি। রেল স্ল্যাব বসেছে 2847টি। সারা দেশে বন্ধ শতাধিক রেল স্টেশন, ঢুকছে আরও প্রায় অর্ধশত। বিপাকে সাধারণ মানুষ, লোকসানের রেলওয়ে। লোকবল সংকটের দোহাই কর্তৃপক্ষের। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।